আসসালামু আলাইকুম। শুরু হচ্ছে রেডিও তেহরানের বিশ্ব সংবাদ। এবারে সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ। মহাকাশ গবেষণায় নতুন সাফল্য পেয়েছে ইরান, একটি স্পেস ট্র্যাক এবং একটি ন্যানো স্যাটেলাইট উৎক্ষেপণ। গাজা এবং লেবাননে নিষিদ্ধ ফসফরাস বোমা ব্যবহারের দায়ে ইসরায়েলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ইরান ও ইয়েমেনের আহ্বান। বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও প্রভাবশালীদের 778 আগ্নেয়াস্ত্রের লাইসেন্স বাতিল। কারো নাম নেওয়া উচিত নয়, এমনি ঘটনায় রাজ্যসভায় তুমুল হট্টগোল শুরু হয়। উপরাষ্ট্রপতি এবং রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখড় এই ঘটনার তদন্ত করার নির্দেশ দেন, যদিও অভিষেক মনু সিংভি অবশ্য অভিযোগ অস্বীকার করেছেন। এ ঘটনা নিয়ে শাসক ও বিরোধী পক্ষে তীব্র বিতর্ক শুরু হওয়ার গৌরবের প্রতি অপমান বলে আখ্যায়িত করেছেন। ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রভাবশালী আলেম আয়াতুল্লাহ কাজেম সিদ্দিকী বলেছেন, ইরানকে দেয়া কোনো প্রতিশ্রুতি রক্ষা করেনি আমেরিকা। তিনি আজ তেহরানে জুমা নামাজের খুতবায় একথা বলেন। তিনি আরো বলেন, আমেরিকার সাথে আলোচনা করে কোনো লাভ হবে না। তারা আন্তর্জাতিক আইন ও নীতিমালা মেনে চলে না। আমেরিকা একটি দস্যু রাষ্ট্র এবং তাদের কাছে শক্তিই হল যুক্তি। দুর্বল জাতিগুলোর কাছে তারা চাঁদা দাবি করে। ইরানের ছাত্র দিবস উপলক্ষে তিনি বলেন, ছাত্র সমাজের মধ্যে সাম্রাজ্যবাদ ও আধিপত্যবাদ বিরোধী চেতনা জোরালো রাখতে হবে। এ প্রসঙ্গে তিনি ইরানে মার্কিন মদতপুষ্ট সামরিক অভ্যুত্থানের ইতিহাস তুলে ধরেন এবং সবাইকে সজাগ থাকার আহ্বান জানান। আজকে জুমা নামাজের খতিব সিরিয়ার বর্তমান পরিস্থিতি তুলে ধরে বলেন, ইরানের জনগণ ও সরকার সবসময় ইসলামী প্রতিরোধ ফ্রন্ট ও সিরিয়ার পাশে থাকবে। এ প্রসঙ্গে তিনি ইরানের পররাষ্ট্রমন্ত্রীর আঞ্চলিক দেশগুলো সফরের কথা তুলে ধরেন। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরায়েলের বর্বর আগ্রাসন ও গণহত্যা অব্যাহত রয়েছে। গতকাল দখলদার বাহিনীর বিমান হামলায় অন্তত 48 জন ফিলিস্তিনি শহীদ এবং 201 জন আহত হয়েছেন। লেবাননের সাথে যুদ্ধবিরতি করলেও ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদীদের লাগাতার আগ্রাসন অব্যাহত রয়েছে এবং বিধ্বস্ত গাজার উপর সমান তালে তারা বিমান হামলা চালিয়ে যাচ্ছে। গতকাল ইহুদিবাদী বাহিনী গাজা শহরের উপর বিমান হামলা চালায় এবং সেখানে অন্তত 21 জন শহীদ এবং 28 জন আহত হন। ইসরায়েলি বাহিনীর আগ্রাসনে উদ্বাস্তু হওয়া পরিবারের সদস্যরা সেখানে কয়েকটি বিশাল আকারের তাঁবুতে আশ্রয় নিয়েছিল। দখলদার বাহিনী বিমান এসব তাঁবুর উপর হামলা চালায় এবং তাঁবুগুলো সব পড়ে যায়। এসব তাঁবুতে থাকা রান্নার গ্যাসের সিলিন্ডার এবং উদ্বাস্তু লোকজনের কাপড় চোপড় ও ফার্নিচার আগুনে আরো বেশি প্রজ্বলিত করে তোলে। এ কারণে সেখানে অনেকেই পুড়ে মারা যান। এদিকে ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইদ আব্বাস আরাকচি আজ ইরাক সফরে গেছেন। সিরিয়া নতুন করে তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠীগুলোর হামলার বিষয়ে আলোচনা করতেই তিনি বাগদাদ গেছেন। বাগদাদে ইরান, ইরাক ও সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রীরা ত্রিপক্ষীয় বৈঠক করেছেন। এ লক্ষ্যে গত রাতেই ইরাক পৌঁছান সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী বাসেম সাব্বাক। এর আগে সিরিয়া ও তুরস্ক সফর করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। তো শ্রোতা বন্ধুরা, আমাদের নিউজ ডেস্কে এখনকার মতো এই ছিল সর্বশেষ খবর। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। শ্রোতা বন্ধুরা, এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। ইহুদিবাদী ইসরায়েল লেবাননে যুদ্ধ বন্ধ করে গত 27 নভেম্বরে যুদ্ধবিরতি ঘোষণা করার পর দক্ষিণ লেবানন এবং অন্যান্য ক্ষতিগ্রস্ত এলাকার অধিবাসীরা অবশেষে তাদের বাড়িঘরে ফিরে যেতে সক্ষম হয়েছিল। তবে সিরিয়ায় নতুন করে সংঘাত মধ্যপ্রাচ্যে নতুন সংকট তৈরি করেছে। এ সম্পর্কে এখন রয়েছে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা। পড়ে শোনাচ্ছেন সহকর্মী বাবুল আক্তার। ইহুদিবাদী ইসরায়েল লেবাননে যুদ্ধ বন্ধ করে গত 27 নভেম্বর যুদ্ধবিরতি ঘোষণা করার পর দক্ষিণ লেবানন এবং অন্যান্য ক্ষতিগ্রস্ত এলাকার বাসিন্দারা অবশেষে তাদের বাড়িঘরে ফিরে যেতে সক্ষম হয়েছিল। যাই হোক, উচ্চমাত্রার নিরাপত্তা উদ্বেগের কারণে কিছু সীমান্ত গ্রাম ও শহরকে অত্যন্ত ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে এখনো বলবৎ রাখা হয়েছে এবং সেখানে প্রবেশের উপর এখনো নিষেধাজ্ঞা রয়েছে। ইসরায়েলি সৈন্যরাও দেখিয়েছে যে তারা সত্যি যুদ্ধবিরতি মানে না।
এদিকে লেবাননে যুদ্ধবিরতি প্রতিষ্ঠার সঙ্গে সঙ্গে পশ্চিম আলেপ্পোতে সহিংসতা বৃদ্ধি পেয়েছে। সেখানে সিরিয়ান আরব আর্মি ইসরায়েল সমর্থিত তাকফিরি সন্ত্রাসীদের সঙ্গে লড়াই করছে। মূলধারার গণমাধ্যম এই গোষ্ঠীগুলোকে ভুলভাবে সিরিয়ান বিদ্রোহ হিসেবে উল্লেখ করছে। এই সন্ত্রাসী গোষ্ঠীগুলো, যারা হায়াত তাহরির আল শামের ছত্রছায়ায় কাজ করে, তারা ইসরায়েলি সরকার এবং পশ্চিম শক্তি দ্বারা সমর্থিত এবং একটি বৃহত্তর ভূ-রাজনৈতিক স্বার্থের প্রতিনিধিত্ব করছে। ইহুদিবাদী ইসরায়েল দক্ষিণ লেবাননে টানা 70 দিন আগ্রাসন চালিয়েও তারা লেবাননের ভূখণ্ডে অনুপ্রবেশ করতে সক্ষম হয়নি এবং এক্ষেত্রে তাদের লজ্জাজনক পরাজয় ঘটেছে। এই পরিপ্রেক্ষিতে ইসরায়েলি সরকারকে তার কৌশল পুনর্বিবেচনা করতে বাধ্য করেছিল। ইসরায়েল তার হারানো বিশেষ যোগ্যতা পুনরুদ্ধার করার জন্য এখন অবৈধ শাসক গোষ্ঠী লেবাননের প্রতিরোধের জন্য অত্যাবশ্যক অস্ত্র সরবরাহের চেইনগুলোকে ব্যাহত করতে যুদ্ধের নতুন ফ্রন্ট খুলতে চাইছে। ইহুদিবাদী ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আসাদকে সরাসরি সতর্ক করার পর সংঘর্ষের এই বৃদ্ধি ঘটে। তিনি আসাদকে বলেছিলেন যে তুমি আগুন নিয়ে খেলছ। নেতানিয়াহুর এই বিবৃতি, যেটি লেবাননের যুদ্ধবিরতি এবং হিজবুল্লাহর বিরুদ্ধে পরাজয় মেনে নেওয়ার পর দেওয়া হয়েছিল, প্রতিরোধ অক্ষকে সাহায্য করার ক্ষেত্রে সিরিয়ার গুরুত্বপূর্ণ ভূমিকাকে সরাসরি নির্দেশ করে। সিরিয়া প্রতিরোধ অক্ষকে শক্তিশালী করতে একটি মুখ্য ভূমিকা পালন করে আসছে এবং হিজবুল্লাহ ও ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলনগুলোর মূল সমর্থক হিসেবে কাজ করে আসছে। এই সহায়তার মধ্যে অস্ত্র ও সম্পদ হস্তান্তরের সুবিধা অন্তর্ভুক্ত। তার লজিস্টিক ভূমিকা ছাড়াও সিরিয়া আলেপ্পো শহরে গুরুত্বপূর্ণ গবেষণা কেন্দ্রগুলোকে পৃষ্ঠপোষকতা করছে, যার মাধ্যমে বৃহত্তর প্রতিরোধ নেটওয়ার্কের কৌশলগত গুরুত্ব নির্দেশ করে। পশ্চিমা সমর্থিত প্রক্সি বাহিনীর বিরুদ্ধে লড়াই সিরিয়ার একটি ফ্রন্টলাইন দেশ। এই প্রক্সি বাহিনীর লক্ষ্য আলেপ্পোকে নিয়ন্ত্রণ করা এবং দামেস্কে বাশার আল আসাদের নির্বাচিত সরকারকে দুর্বল করা। একটি লজিস্টিক হাব হিসেবে সিরিয়ার দ্বৈত ভূমিকা এবং এই অঞ্চলকে অস্থিতিশীল করার বিদেশি প্রচেষ্টাকে প্রতিহত করার জন্য দামেস্ক সরকারের প্রতিরোধকামিতা প্রতিরোধ অক্ষের মাঝে বিশ্বাসযোগ্যতা তৈরি করেছে। সিরিয়ার অস্ত্র ডিপো, যার মধ্যে অভ্যন্তরীণভাবে উৎপাদিত অস্ত্রের পাশাপাশি অন্যান্য দেশ থেকে সংগ্রহ করা অস্ত্র রয়েছে, সেগুলো লেবাননে হিজবুল্লাহর কার্যক্রমকে সমর্থন করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। গত দশকে সিরিয়ার গবেষণা এবং বৈজ্ঞানিক কেন্দ্রগুলো অত্যাধুনিক অস্ত্র তৈরির কাজে নিয়োজিত থাকায় এগুলো শত্রুদের দ্বারা বারবার আক্রমণের শিকার হয়েছে। এই আক্রমণগুলোর মধ্যে রয়েছে কৌশলগত স্থানগুলোতে বোমাবর্ষণ এবং গুরুত্বপূর্ণ ব্যক্তিদের হত্যা। সাম্প্রতিক সপ্তাহগুলোতে এই আক্রমণ তীব্র হয়েছে এবং সিরিয়ার সামরিক অবকাঠামো এবং প্রতিরোধ অক্ষে এর ভূমিকাকে দুর্বল করার ইচ্ছাকৃত প্রচেষ্টার দিকে ইঙ্গিত দিচ্ছে। ইহুদিবাদী শাসক গোষ্ঠীর সাম্প্রতিক পদক্ষেপগুলোকে তেল আবিব সরকারের ব্যর্থ পদক্ষেপ হিসেবে দেখা যেতে পারে, যা লেবাননে পরাজয়ের দিকে ইঙ্গিত করে। জনগণ ও প্রতিরোধের অক্ষকে রক্ষা করে চলেছে। ইতিহাস দেখিয়েছে যে এই ধরনের প্রচেষ্টা শেষ পর্যন্ত শত্রুদের আবার পরাজয়ের দিকে নিয়ে যাবে। তার প্রতিরোধ ও কৌশলগত জোটের মাধ্যমে সিরিয়া এই অঞ্চলকে অস্থিতিশীল করার জন্য ইহুদিবাদী শাসনের প্রচেষ্টাকে নিষ্ক্রিয় করছে এবং ফিলিস্তিনকে মুক্ত করার দিকে পদক্ষেপ অব্যাহত রেখেছে।